প্রিয় শিক্ষার্থীরা দেখো, তোমাদের রচনামূলক প্রশ্ন থাকবে দৃশ্যপটবিহীন। তখন তোমাদের 5টা থেকে যে কোনো 3টা উত্তর দিতে হবে। তাই আমি অনেকগুলো প্রশ্ন দিয়েছি তোমাদেরকে, তোমরা এগুলো মুখস্থ করতে হবে তোমাদেরকে। ওকে, তাহলে এখানে তোমাদের আমি নমুনা প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিয়েছি, আবার আমি তোমাদেরকে এক্সট্রা অনেকগুলো প্রশ্ন তৈরি করে দিয়েছি। এগুলো পড়লে তোমরা সব কমন পেয়ে যাবা। তবে তোমরা প্রত্যেকটা পার্ট ভিডিওর সুন্দর করে মনোযোগ দিয়ে দেখবা। বন্যা দুর্গত এলাকার জন্য তুমি ত্রাণ বিতরণের উদ্যোগ নিতে চাও। ত্রাণ সংগ্রহের পরিকল্পনা, ব্যবস্থাপনা, ত্রাণ সংগ্রহ বিতরণ একটা নন ডিজিটাল নেটওয়ার্ক তৈরি করো। আবার তথ্য আদান প্রদান উদ্ভব হতে পারে এমন 2টা ঝুঁকির নাম লেখো। এ সময় ঝুঁকি থেকে পরিত্রাণের উপায় লেখো। তো ডিজিটাল মাধ্যমে প্রেরক ও প্রাপকের মধ্যে তথ্য আদান প্রদান প্রক্রিয়া বর্ণনা করো। তাহলে এইভাবে তোমাদের প্রশ্ন থাকবে। তাহলে এই প্রশ্ন বর্ণনামূলক প্রশ্ন, এই প্রশ্নগুলো তোমাদেরকে উত্তর দিতে হবে। ওকে, দেখো তোমরা কি করবা, আমি তোমাদেরকে উত্তর দিয়ে দিছি। দেখো, তথ্য আদান প্রদানে উদ্ভব হতে পারে এমন 2টি ঝুঁকি এবং পরিত্রাণের উপায়, এটা বর্ণনা করতে বললো। তখন তোমরা কিভাবে লিখবা? দেখো, তথ্য আদান প্রদানের ক্ষেত্রে নানা রকম ঝুঁকি বা বিপদ দেখা দিতে পারে। এখানে 2টি সাধারণ ঝুঁকি এবং সেগুলো থেকে পরিত্রাণের উপায় দেওয়া হলো। তো সাইবার আক্রমণ দেখো, যেমন সাইবার আক্রমণের ঝুঁকিকে দেখো। সাইবার আক্রমণ যেমন হ্যাকিং, ফিশিং, ম্যালওয়্যার ইত্যাদির মাধ্যমে ব্যবহারকারীর ব্যক্তিগত বা গুরুত্বপূর্ণ তথ্য চুরি করা হতে পারে। ডাটা লিক বা অর্থনৈতিক ক্ষতি হতে পারে। পরিত্রাণের উপায় দেখো, তো শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে হবে, রেগুলার সিকিউরিটি সফটওয়্যার বা অ্যান্টিভাইরাস আপডেট করতে হবে, সন্দেহজনক ইমেল বা লিঙ্কে ক্লিক না করা, আর 2 ফ্যাক্টর অথেন্টিকেশন বা ভেরিফিকেশনটা ব্যবহার করতে হবে। এটা সাইবার আক্রমণের ঝুঁকি এবং পরিত্রাণের উপায়। এবার তথ্যের গোপনীয়তা লঙ্ঘন দেখো, ডেটা প্রাইভেসি ভায়োলেশন দেখো। ঝুঁকিটাকে দেখো, কোনো তৃতীয় পক্ষের দ্বারা প্রেরকের বা প্রাপকের তথ্যের গোপনীয়তা লঙ্ঘিত হতে পারে। এটি বিশেষ করে সামাজিক মাধ্যম বা অনলাইন প্ল্যাটফর্মগুলোতে ঘটে থাকে, যেখানে তথ্য অবৈধভাবে শেয়ার করা হতে পারে। পরিত্রাণের উপায় দেখো, এনক্রিপশন প্রযুক্তি ব্যবহার করতে হবে। এটা ব্যবহার করলে কি হবে, যে তথ্য আদান প্রদান করার সময় ডাটা নিরাপদ থাকবে। প্রয়োজনীয় অনুমতি ছাড়া কারো ব্যক্তিগত তথ্য শেয়ার না করা, নিরাপদ নেটওয়ার্ক ব্যবহার করা এবং নিয়মিত প্রাইভেসি সেটিংগুলো চেক করা। এটা শিখেতে দেখো, তারপরে তোমাদের কাজকে দেখো। দেখো, ডিজিটাল মাধ্যমে প্রেরক এবং প্রাপকের মধ্যে তথ্য আদান প্রদান প্রক্রিয়াটি বর্ণনা করো। তারপর প্রেরক থেকে প্রাপকের তথ্য আদান প্রদানের প্রক্রিয়াটি আমরা বর্ণনা করব। সেক্ষেত্রে দেখো, ডিজিটাল মাধ্যমে প্রেরক ও প্রাপকের মধ্যে তথ্য আদান প্রক্রিয়া বেশ সহজ এবং দ্রুততর হয়। তোমরা যে কোনো একটা চিত্র দিতে পারবা, তোমরা এটাও দিতে পারবা, এটাও দিতে পারবা। এটা মানুষ লেখার দরকার নেই, প্রেরক এই জায়গায় প্রেরক লিখবা, এই জায়গায় প্রাপক লিখবা, বা এখানে প্রেরক তথ্য বা বার্তা প্রেরক, এখানে লিখবা তথ্য বা বার্তা প্রাপক। এই যে নামটা এখানে লিখে দেবা, এই চিত্রটা দিতে হবে না। হ্যাঁ, এটা তোমাদের বইয়ে ছিল, তো আমি বই থেকে তোমাদের এখানে দিয়ে দিয়েছি। আর তোমরা এইভাবে লিখতে পারবো, এটা আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। এটা সবচেয়ে সুন্দর মাধ্যমে কিভাবে প্রেরক থেকে প্রাপকে তথ্যগুলো যায়। তুমি এটা আঁকতে পারো, অথবা তোমরা এটাও আঁকতে পারো। দেখো, তথ্য প্রেরণ দেখো, প্রেরক তার ডিভাইস যেমন কম্পিউটার, স্মার্টফোন থেকে একটা বার্তা বা ডেটা তৈরি করেন। এই বার্তাটি একটি ডিজিটাল সংকেত এনকোড করা হয়। এই যে দেখো, এনকোড করে তথ্যটা এনকোড করা হয়, যাতে একটা বৈদ্যুতিক সংকেতের মাধ্যমে পাঠানো যায়। এই এনকোডটি তথ্যটি ইন্টারনেট বা অন্য কোনো ডিজিটাল মাধ্যম ব্যবহার করে প্রাপকের দিকে পাঠানো হয়। হ্যাঁ, মাধ্যম কি দেখো, মাধ্যম হলো তথ্য একটা নির্দিষ্ট নেটওয়ার্ক, যেমন ওয়াইফাই, তথ্যটি একটা নির্দিষ্ট নেটওয়ার্ক যেমন ওয়াইফাই, মোবাইল নেটওয়ার্ক বা তারবিহীন স্যাটেলাইটের মাধ্যমে প্রেরণ করা হয়। এই সময় তথ্যটি বিভিন্ন রাউটার বা সার্ভারের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। তথ্য গ্রহণ দেখো, রিসিভার, প্রাপক তার ডিভাইসে যেমন স্মার্টফোন বা কম্পিউটারে প্রাপ্ত তথ্যটিকে ডিকোড করে পড়তে সক্ষম হন। তো প্রাপক তথ্যটি সঠিকভাবে পেয়েছেন কিনা তা নিশ্চিত করেন। প্রাপক যদি তথ্যটি পায়, তবে প্রেরকের কাছে একটা নিশ্চিতকরণ সংকেত পাঠাতে পারেন। তাহলে এভাবে তোমরা প্রেরক থেকে প্রাপকের তথ্য আদান প্রদানের এতটুকু প্রক্রিয়া তোমরা লিখে ফেলবা, আর চিত্র দিবা, তাহলে বেশি নাম্বার পাবা।